বাধা দেওয়া হয়েছে। হুম। এটা খুবই উদ্বেগজনক। তবে আমি বলবো কি, তারপরেও আমার এটাকে মানে চূড়ান্ত ধরে নিয়ে ডাক্তার শফিকুর রহমান যেটা বলছেন সেটা আবার সত্য না। ডাক্তার শফিকুর রহমানরা আবার যা করছেন হুম। সেটাও কিন্তু ওই নির্বাচনের অনিশ্চয়তার আরেকটা কারণ। আমি সেটা বলি। প্রথম কথা হলো যে মানে আপনি নির্বাচনটা যত দেরি করবেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট যত সময় ক্ষেপণ করবে তত বেশি অনিশ্চয়তা বাড়বে, জটিলতা বাড়বে, অরাজকতা বাড়বে। হুম। কারণ একটা দেশের সব কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ শুধুমাত্র প্রশাসন করে না, হুম। রাজনৈতিক শক্তিও করে। যে রাজনৈতিক শক্তির এখন কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই, সেই রাজনৈতিক শক্তি তো তখন বিশৃঙ্খল একটা অবস্থার মধ্যে চলে যায়। হুম। এখন অবস্থা হচ্ছে তাই। আগে আপনি কম্পেয়ার করেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার দল কিন্তু একই কাজ করত, কিন্তু কমান্ড ছিল একটা। যখনই যেখানে হয়েছে তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারছে। নিয়ন্ত্রণ করতে পারে নাই এমন ঘটনা নেই। হয়তো নিয়ন্ত্রণ করতে কখনো কখনো চায়নি, যেমন ধরেন বিএনপির উপর হামলা করো, সেটা তারা নিয়ন্ত্রণ করতে চায়নি। হুম। কিন্তু যখন নিয়ন্ত্রণ করতে চাইছে তখন পারে। হুম। প্রশাসন এবং রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে একটা দেশ চলে। হুম। আমাদের এখানে মানে প্রশাসন আছে, সেই হুম। প্রশাসন আরো দুর্বল একটা প্রশাসন। রাজনৈতিক শক্তি কোথায়? রাজনৈতিক এই সরকার তো একটা নির্দলীয়, একটা নিরপেক্ষ ইন্টারিম, তার কোনো রাজনৈতিক কাঠামো নেই। কাঠামো নেই বলে সে কিন্তু লোকালি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। ওই পটিয়ায় যে 8 ঘন্টা সড়ক অবরোধ করে রাখলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের এখন সত্যিকার অর্থে সেই অর্থে কোনো মানে জনবল নেই, সেই শক্তি নেই, তারপরেও তারাও একটা শক্তি। বিএনপি একটা শক্তি, জামাতও একটা শক্তি। যে যার এতগুলো শক্তির কেন্দ্র সামাল দেওয়ার মতন অবস্থা ইন্টারিম গভর্নমেন্টের থাকে না। এবং এটা যদি মানে চাওয়া হয় যে তারা ব্যর্থ, এটা এই দোষ চাপানোটা এটা অন্যায় হবে, এটাই হয়। উনি এও বলেছেন যে ভোট নিয়ে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ষড়যন্ত্র যদি বলি তাহলে তো আমি আর দিক দিয়ে বলবো যে আপনি ভোটের একটা প্রচলিত কাঠামো ছিল, যেই কাঠামোতে ভোট এতদিন হচ্ছে, আপনি সেই কাঠামো বাদ দিয়ে আপনি সংখ্যানুপাতিকে যাচ্ছেন কেন? এটা তো অনেক জটিল। এটার সাথে তো প্রধান রাজনৈতিক দল একমত না। আপনার শোনেন, এখন এটাকে যদি আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকার ধরেন, একটা ঝড় হওয়ার পর হুম। একটা কোনোরকম একটা রেফারেন্স নিয়ে আপনি আছেন। হুম। আপনি রেফারেন্স নিয়ে এমনভাবে অপারেশন শুরু করছেন, মনে হচ্ছে যেন আওয়ামী লীগ সরকারও যা, ইউনূস সরকারও তাই, অতীতে যেভাবে সরকার ছিল সেরকম। সেটা তো হবে না। আমি তো বললাম তো যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এত দুর্বল। হুম। পুলিশের কাঠামো বলেন, প্রশাসন বলেন, সবগুলো নিয়ন্ত্রণ করতে হয় প্রশাসন দিয়ে, রাজনৈতিক শক্তি দিয়ে। তো আপনার তো এখানে রাজনৈতিক শক্তি নাই। একটা অন্তর্বর্তী সরকার, দেখেন আপনি 1-11-এর কথা চিন্তা করেন, প্রথম খুব শৃঙ্খলা ছিল, মানে টাইট অবস্থা ছিল। তারপর দিন যত যাইতে থাকলো তখন কিন্তু নিয়ন্ত্রণ আস্তে আস্তে হারাইতে বসলো এবং তাড়াতাড়ি করলো। এখানেও একই অবস্থা হচ্ছে। তো সেই কারণে আপনি এখন ধরেন ফুয়াদ ভাই আছেন আমার চেয়ে ভালো, প্রতিদিন তিনি এই কমিশনের ঐক্যমত্য কমিশনের, আমি একটু বলি, আপনি এতগুলো এজেন্ডা নিয়ে আসছেন। এই এজেন্ডাগুলি ধারণ করার মতন রাজনৈতিক দলগুলো না। ভাই, রাজনৈতিক দলগুলি তো সেই এজেন্ডাই তার নিজের সে পোষণ করে না। যে পোষণ করে না, ধরেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা নাই আমার, আপনি আমার অক্সফোর্ডে পাঠালেন, আমি তো অক্সফোর্ড লেভেলের না। তা আপনি কার কাছে কি চাচ্ছেন? আপনি এমন একটা কাঠামো চাচ্ছেন যে না, আমেরিকা প্রাথমিক শিশু ছিল, ওটা কেবল বেড়ে উঠছিল, কিশোর পর্যন্ত হয়েছে, তার আগে আপনি আবার পট করে ওই নির্বাচনের ব্যবস্থাটা আপনি কবর দিয়ে দিলেন আওয়ামী লীগ সরকার এসে। ওই চর্চাটা দরকার ছিল 50 বছর, তাহলে একটা কাঠামো দাঁড়াতো। তারপরে আপনি এই যে আমেরিকার সিস্টেমে 4 বছরের নির্বাচন করেন, অন্যান্য কাঠামো দাঁড় করান, সেটা হয়। কিন্তু আপনি এখন চাপায় দিচ্ছেন এমন সব রাজনৈতিক দলের কাছে যারা অভ্যস্তই না এবং তারা নিজেরাও যেটা চর্চা করে না। জি, ফিরোজ ভাই আপনার কাছে আবার আসবো। ফুয়াদ ভাই স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমরা আলোচনা করছিলাম যে আজকে রংপুরে জামাতের একটি বড় সমাবেশ হয়েছে। সেই সমাবেশে জামাতের আমির বেশ কিছু মন্তব্য করেছেন, বিশেষ করে লালমনিরহাটের পাটগ্রামের যে ঘটনাটি ঘটেছে, যে মোবাইল কোর্টে 2 জন বিএনপি নেতাকে কারাদণ্ড দেওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছে, সেটির প্রেক্ষাপট তুলে ধরেই জামাতের আমির বলেছেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, কিভাবে হবে নির্বাচন এবং তিনি এও বলেছেন যে ভোট নিয়ে আসলে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। একটু বিশ্লেষণ জানতে চাই
যে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কি না, বা পরিস্থিতি আরো ভালো হতে পারে সামনে? ধন্যবাদ। পরিস্থিতি আসলে খারাপ না, দেশের পরিস্থিতি ভালো। প্রশ্ন হচ্ছে যে আপনি ফিরোজ ভাই কারেক্টলি বলছে যে আপনি আসলে কোন সাপেক্ষে নিক্তিটা বসাচ্ছেন। হুম। মানে আমরা কি হাইতির থেকে ভালো অবস্থায় আছি কিনা? ও সার্টেনলি ভালো অবস্থায় আছি। আমরা কি সিরিয়া অথবা ইয়েমেনের থেকে ভালো অবস্থায় আছি কিনা? ভালো অবস্থায় আছি। কিন্তু এর মানে কি আপনি সুইজারল্যান্ডের থেকে ভালো অবস্থায় আছেন? না, সেটা না। এই জন্য দেশের, আমার এক্সাম্পলটা আসলে আমার জন্যই, আমার সাপেক্ষে। এই জন্য হচ্ছে যে আপনি যদি গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের মধ্যকার সবচেয়ে ভালো দিনটাকেও বাছাই করেন, আর এই গত 10 মাসের সবচেয়ে খারাপ দিনটাকেও যদি বাছাই করেন, এই খারাপ দিনটা ওই ভালো দিনটার থেকেও ভালো। কারণ আমাকে লুকায় থাকতে হচ্ছে না, আমাকে কথা বলবার জন্য আমাকে ভয় পাইতে হচ্ছে না, থট পুলিশিং করতে হচ্ছে না। যে এজেন্সি এই 88টা আসনের সীমানা বদলানোর কারণে প্রায় 138টা আসনের রেজাল্টের রিফ্লেকশন হয়ে গেছে। আপনার ভায়োলেন্স হয় নাই, রাতের ভোট করতে হয় নাই। তাহলে 2008-এর নির্বাচনটাকে দিয়ে আপনি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, ভালো নির্বাচন হয়নি। যদিও বিএনপি এই 111-এর নির্বাচন নিয়ে কোনো কথা বলে না, তারা এটাকে বাটপারি নির্বাচনও মনে করে না, এটা তাদের সমস্যা। এবং এইখান থেকে কিন্তু বিএনপির মানে পতন শুরু হয়েছে। সে যে গত 16 বছর ধরে পানিতে ডুবছে, তার ডোবাটা শুরু হয়েছে কিন্তু 111-এর সময়। কিন্তু স্যাডলি এই নির্বাচন টেনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে সে কোনো কথা বলে না। তারপরে দেখেন 2014-তে একতরফা নির্বাচন হয়ে গেল, 18-তে আবার একটা রাতের ভোট নির্বাচন হইল, 24-এ দামি ইলেকশন। তাহলে এই যে টোটাল নির্বাচনী কাঠামো যে আমার ভেঙে গেছে, আপনি সর্বোচ্চ প্রচেষ্টা করলেও তো কারেন্ট নির্বাচন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন না। কারণ এই নির্বাচন কর্মকর্তারা সিম্পলি জানে না যে ভালো নির্বাচনটা মানে কি। টোটাল আমার বলে যাওয়া উচিত। স্থানীয় প্রশাসন নির্বাচনের আলাদা অনেক যুক্তি আছে, ওই আলোচনায় যাব না। শুধুমাত্র নির্বাচন কমিশনের সক্ষমতা যাচ করবার জন্য, যে একটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এই নির্বাচন কমিশন ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছে। তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা তাদের ক্রেডিবিলিটিকে কম্প্রোমাইজ করে ফেলেছে। সেই জায়গাতে ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে বিভিন্ন জায়গায় দেখেছি তারা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না। তারপরে হচ্ছে যে আপনার ইলেকশনের যে মানে ভোটার যে কোড অফ কন্ডাক্ট তারা দিচ্ছে, এই কোড অফ কন্ডাক্টের ভিতরে প্রচুর কন্ট্রাডিকশনস আছে। নির্বাচন সংস্কার কমিশনের অনেক প্রস্তাবনাগুলো তারা বলেছে তারা এইবার বাস্তবায়ন করবে না। তো আপনারা কি করবেন? আপনারা সংস্কার কমিশনের বা প্রস্তাবনা এইবার বাস্তবায়ন করবেন না, তো করবেনটা কবে? নেক্সট জেনারেল ইলেকশন তো আপনারা পাবেন না, কারণ তখন তো এই কমিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন তো বেস্ট টাইম আপনি টোটাল রিফর্মটাকে আন্ডারটেক করে এক্সাম্পল সেট করা এবং টেস্টেড হওয়া, পরীক্ষিত হওয়া যে ইয়েস আমরা পারবো। তো এই বাস্তবতায় আপনার একটা পার্টি লিডারের যে স্টেটমেন্ট আপনি বলেছেন, এই আশঙ্কাটা করাটা জেনুইন। কিন্তু এটার মানে এটা না যে প্রফেসর ইউনূস এপ্রিলের যে ইলেকশন ডেডলাইন দিয়েছে কোনোভাবে ছলছুতা করে সে ডেডলাইন ক্রস করে চলে যাওয়া, কারণ তাহলে আবার দেশে ভিন্ন রকমের অস্থিরতা তৈরি হবে। এপ্রিল মানে প্রফেসর ইউনূসের যে ডেডলাইন দেওয়া আগামী বছর এপ্রিলের ফার্স্ট হাফ ইলেকশন হবে। আচ্ছা, লন্ডনে যে বৈঠকের পরে শুনলাম সেখানে তো কোনো ডেডলাইন হয়নি। সেখানে যেটা হয়েছে একটা বোঝাপড়া হয়েছে যে যদি যে কাজগুলো আমরা করতে চাই, সংস্কার, বিচার, এটা সেটা, এগুলো মিলায় এটা যদি আগে হয়ে যায় তাহলে হতে পারে, কোনো সমস্যা নেই। আন্ডারস্ট্যান্ডিং, কোনো ডেডলাইন না। জি, মোস্তফা ফিরোজ ভাই, একদিকে তো যে ইলেকশন কমিশনের সক্ষমতা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফুয়াদ ভাই বললেন, অন্যদিকে নির্বাচনের প্রস্তুতিও কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো নিচ্ছে। বিএনপির পাল্টা শক্তি হতে আমরা দেখলাম আজকে প্রথম আলোতে অনেক বড় করে নিউজ করেছে যে বিএনপির পাল্টা শক্তি হতে তৎপর ইসলামিক দলগুলো। ইসলামিক দলগুলোর মধ্যে অনেক আদর্শিক মতভেদ আছে, বিভেদ আছে। এই মতভেদ, বিভেদ, আদর্শিক দ্বন্দ্ব এগুলো ভুলে কি আসলে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে? সম্ভব। এটা তারা তাদের নিজেদের প্রয়োজনেই ঐক্যবদ্ধ হবে। তারা মনে করছে যে এখন বিএনপি সারা দেশে এই যে যেমন পাটগ্রামের ঘটনা, বনানীর ঘটনা, এগুলোকে হাইলাইট করছেন কেন? মানে ওই একটা ঘটনা দিয়ে উনি একদম বলছেন যে এখানে কিসের নির্বাচন, হ্যাঁ কিভাবে নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন কোথায় যাবো? নিঃসন্দেহে আমি তো বললাম যে পাটগ্রামের ঘটনাটা খুবই মানে খারাপ, কারণ পাশের থানা পর্যন্ত সেখানে যেতে পারেনি, তারাও ঘেরাও হয়েছে, 2টা থানা ঘেরাও করে রাখছে বিএনপি নেতা কর্মীরা। এটা খুব খারাপ উদাহরণ। কিন্তু ওই যে আবার মানে কি বলে হাইতি আর সুইজারল্যান্ড, আমরা হাইতিও না সুইজারল্যান্ডও না, তো সুতরাং মানে ওই ঘটনা দিয়ে আমরা বোঝা যাবে না যে আমরা হাইতিতে চলে গেলাম। আবার
ওইটা বাদ দিলে যে আমরা সুইজারল্যান্ডে চলে গেছি সেটাও না, আমরা মাঝামাঝি অবস্থানে আছি। আবার কিন্তু এইগুলিকে তো ইস্যু করবে। এখন দেখেন, আগে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ফরমেশনটা অন্যরকম হতো, তাহলে জামাত বিএনপি একটা পোলারাইজেশন হতো, আর আওয়ামী লীগের নেতৃত্বে আর একটা পোলারাইজেশন হতো। এখন এখন মানে সেকেন্ড পার্টি কী হবে বা ফার্স্ট পার্টি কী হবে? এখন জামাত সহ ইসলামী জোটগুলি তারা মনে করে যে তারা যদি ঐক্যবদ্ধ হইতে পারে তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। তো সেই অবস্থায় তো তারা মানে ছোট ছোট ঘটনাগুলোকেও অনেক জাতীয় রূপ দেওয়ার চেষ্টা করবে। পাটগ্রামের ঘটনাটা তো মানে জাতীয় লেভেলে আনার চেষ্টা করবে, দেখানোর চেষ্টা করবে, যেটা হয় আর কি। মানে এখন ধরেই নিচ্ছে যে মানে বিএনপি ক্ষমতায় আছে, সুতরাং ক্ষমতাসীনরা যা যা ভুল ত্রুটি করে সেগুলিকে ইস্যু করে। তো জামাত সেটাই করছে, এক ধরনের অপোজিশন তারা নিজেদেরকে বানিয়ে। এটা নির্বাচনী কৌশল। এটা আমার ধারণা যে বড় ধরনের জোটই হবে, হয়তো এনসিপিও সেখানে থাকতে পারে। তো এটা তো মানে নির্বাচন তো স্বাধীন, আমি কার সাথে কার কোন ইকুয়েশনে জোট করব, হ্যাঁ, সেটা তো মানে বলার কিছু নেই। তবে আমার বিশ্বাস যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানে জোট হবে। কিন্তু সংখ্যাটা হলো এইটাই যে নির্বাচন যত প্রলম্বিত হবে সংকট কিন্তু বাড়তে থাকবে। এই পাটগ্রামের একটা ঘটনা, বনানীর ওই জাকারিয়া হোটেলের ঘটনা, এইগুলি দিনকে দিন, তারপরে পটিয়ার ঘটনা, তারপরে বিভিন্ন জায়গায় এই যে মানে একটা পরিবারের 3 জনকে পিটায় মেরে ফেলা সকালবেলায় ঘটনা, তারপরে ওই যে নারী নির্যাতনের মুরাদনগরই তো 2টা বড় ঘটনা। এই ঘটনাগুলোর মাত্রা কিন্তু বাড়তে থাকবে, বাড়তে যত থাকবে তত মানুষের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা হবে। আমি সবসময় বলি তো, একটা ইন্টারিম গভর্নমেন্টকে আপনি যত সংক্ষিপ্ত রেখে কাজগুলি শর্ট করবেন, আর যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার সবচেয়ে বড় কথা হলো আপনি রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে হবে। আপনার মনে হচ্ছে যে আচ্ছা বিএনপি এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে তো তারা তো মানে ক্ষমতা এসেই ওই আবার আওয়ামী লীগের মতন স্বৈরাচার হবে। তারা ক্ষমতা আসতে পারলো না, 15 বছর ধরে তারা ফ্যাসিবাদদের বিরুদ্ধে লড়াই করলো, আর আপনি এখন রায় দিচ্ছেন ফ্যাসিবাদ পতন হওয়ার পর যে এই দলটা ফ্যাসিস্ট হবে। আবার যদি যেটা ফজলের সাথে আমি একটু দ্বিমত করি যে আপনি টেস্ট কেস হিসেবে আপনি একটা ইউনিয়ন পরিষদে করবেন, ইউনিয়ন পরিষদে তো নির্বাচন কমিশনের সবাই যাবে, কিন্তু জাতীয় নির্বাচন যখন যাবে তখন তো প্রশাসন যাবে। তাহলে তো আপনি টেস্ট করতে পারবেন না। একটা ইউনিয়ন পরিষদ খুব ভালো নির্বাচন করলো, বা একটা সংসদীয় এলাকারই নির্বাচনটা তার সমস্ত শক্তি নিয়োজিত করলো, ওটা দেখে যদি মনে করেন 300 আসনে সে ভালো নির্বাচন দেবে, সে পরীক্ষায় উত্তীর্ণ হবে, না, হবে না। কারণ তখন আপনার পুলিশ প্রশাসনের উপর পুরো নির্ভর করতে হবে। সুতরাং ওই 300 আসনটাকে আপনি কি 50 করে মানে সেনাবাহিনী পুলিশ সবাইকে মিলে করাবেন, নাকি 300 আসনটা এই প্রশাসনকে দিয়ে করাবেন, এই সিদ্ধান্তটা নিতে হবে। এটা যদি দ্রুত নিতে পারেন তো এরপর রাজনৈতিক দলগুলো তারা সিদ্ধান্ত নেবে যে ভবিষ্যতে তারা কি কি সংস্কার করবে। আর ওই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আপনি পাবলিকের কাছে যান, সংখ্যানুপাতিক নির্বাচন হবে, দ্বিকক্ষের পার্লামেন্ট হবে, না কোনটা কি হবে, কিন্তু আপনি ঘরে বসে এখন এই সমাধান হবে না। রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা না, এটা আমি স্বীকারই করবো বা এটা আমি বলছি। ফুয়াদ ভাই, যে প্রশ্নটা আমি মোস্তফা ফিরোজ ভাইকে করেছিলাম যে ইসলামী দলগুলো একটি জোট গঠনের তৎপরতা চালাচ্ছে এবং তাদের মধ্যে নানা ধরনের বিভেদ মতাদর্শগত বা আদর্শগত রয়েছে, সেই ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা আপনি দেখছেন, এটি একটি দিক। এই প্রশ্নটাই আগে করি, তারপর আরেকটা প্রশ্ন করবো আপনাকে। প্রথম কথা হচ্ছে ওই যে ফিরোজ ভাই যেটা বলছিলেন আর কি, যে আমি যেটা মেন করেছি 500+ উপজেলাতে একসাথে নির্বাচন হোক, তখন হচ্ছে ক্যাপাসিটিটা আপনি জাজ করতে পারবেন। আমাদের পৌরসভা আছে এরকম 50-60টার মতো, আর হচ্ছে যে আপনার 500+ উপজেলা আছে। এটা করতে পারলে আপনি সক্ষমতা, মানে সংসদীয় আসনের সক্ষমতাটা আপনি বুঝে ফেলবেন যে আপনার যেহেতু প্রত্যেকটা উপজেলার সাথে একটা থানা অ্যাটাচ করা আছে, আপনার ল এনফোর্সমেন্ট ক্যাপাসিটিটা কতটুকু আপনার, এবং এটা আপনার মানে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ইউজ করতে পারছে কিনা, লোকাল সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে কিনা, আপনি এটা ডিল করতে পারবেন। এবং দলগুলো এটা একটা বার্তা পাবে যে কোন এলাকাতে আমার দলের কারা কারা ডিস্টার্বিং এলিমেন্ট, কারা কারা আগামী 6 মাসে আমার ভাবমূর্তি নষ্ট করবে, কারা কারা আমার দলকে ডুবাইয়ে দিবে আগামী 3 মাস 6 মাস সোশ্যাল মিডিয়াতে, কাকে কাকে কোন কোন প্রার্থীর লোককে নিয়ন্ত্রণ করতে হবে, কাকে কাকে আমি নমিনেশন দেব সংসদ নির্বাচনে এবং দেব না, এই পুরো বলয়টা বড় দলগুলো বুঝে ফেলবে। এবং কে কে ইনফ্যাক্ট সংস্কারকে ধারণ করে, কারণ সব দলের নিজস্ব সংস্কার আছে, এই সংস্কারকে ধারণ করে এটা এক্সপোজড হয়ে যাবে। তখন যেটা হবে, দলগুলো বড় দল পার্টিকুলারলি যারা ইনকামবেন্ট ক্ষমতায় আসবেন সম্ভাবনা বেশি, তারা
নমিনেশন সিলেকশনে কিন্তু অনেক ভালো করতে পারবে, তখন বাজে সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না, সময়ও তারা পাবেন। কারণ যখন নির্বাচনের আগে তফসিল ঘোষণা করে তখন তো আপনার ওইটা সিলেকশনের সময়টা থাকে না। উপজেলা ইলেকশনকে যখন কেন্দ্র করে বলয় তৈরি হবে কার প্রার্থী কে সমর্থন দিচ্ছে, কারণ সম্ভাব্য সকল এমপি প্রার্থী তখন কিন্তু ওখানে বলয় তৈরির জন্য চেষ্টা করবে। এটা বড় দলগুলোর কাছে পরিষ্কার হয়ে যাবে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পরিষ্কার হয়ে যাবে, গোয়েন্দা সংস্থার কাছে পরিষ্কার হবে, আমলাতন্ত্র এবং আমাদের নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার হবে কারা কারা ডিস্টার্বিং এলিমেন্ট। আপনি জানেন যে প্রত্যেক জায়গাতে প্রত্যেক আসনে ক্রিমিনাল পলিটিক্যাল টাউট যাদেরকে বলি, এই পলিটিক্যাল টাউটের সংখ্যা কিন্তু কম। এক একটা উপজেলাতে আমার অভিজ্ঞতায় দেখছি আপনার এই বিভিন্ন গ্রুপ ট্রুপ মিলে 40-50টা ক্রিমিনাল টাইপের লোক আছে। এই 40-50টা ক্রিমিনালকে আপনি আইডেন্টিফাই করে ফেললে জাতীয় নির্বাচন করাটা আপনার জন্য অনেক ভালো হবে, সুযোগ আছে। পত্রিকার হেডলাইনটা প্রবলেম্যাটিক। এটা হচ্ছে ওয়ার অ্যান্ড টেররের ডিসকোর্সের সময় আমেরিকার যে মানে মানে ইসলামের বিরুদ্ধে অনন্তকালীন যুদ্ধ যে ডিসকোর্স আমরা দেখেছি, এরকম একটা হেডলাইন। এবং এই হেডলাইনগুলোই হচ্ছে গণহত্যার সম্মতি উৎপাদন করে। বাংলাদেশেও গত 16 বছর দেখেছি গুম খুন, আয়নাঘরের পক্ষে যারা সম্মতি উৎপাদন করেছে, আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, ইসলামী দলের লোকদেরকে সন্ত্রাসী জঙ্গি বানানো এবং তাদেরকে যেন তেনভাবে হত্যা করবার বৈধতা যে রাষ্ট্র উৎপাদন করেছে, এই ধরনের হেডলাইন তৈরি করেছে। প্রশ্নটা হচ্ছে বিএনপির সাথে কি আপনি ইসলামী দলকে কম্পেয়ার করতে পারেন কিনা, তার পলিটিক্সটা কি একরকম কিনা? যদি একরকম না হয়, মানে আপনি বলছেন যে কলার বিকল্প আকারে ফজলি আম বাজারে এসছে, ব্যাপারটা কি এটা হইতে পারে? কলার বিকল্প কি ফজলি আম হইতে পারে? অরেঞ্জ মানে একটা কমলার বিকল্প কি আনারস হইতে পারে? মানে এটার বিকল্প তো একটা হইতে পারে না। যেটা হতে পারে সেটা হচ্ছে একটা ইলেকটোরাল অ্যালায়েন্স হইতে পারে, নির্বাচনী জোট হইতে পারে, রাজনৈতিক বিকল্প না। এই ধরনের হেডলাইনগুলোই হচ্ছে মনমোহন সিংকে ভারতকে বলতে বাধ্য করেছে যে বাংলাদেশে ইসলামী দলের উত্থান হচ্ছে, 25% মানুষ অলরেডি এখানে ভোট দেয়। আসলে কি তাই? বাংলাদেশের টোটাল ইসলামিক দল কম্বাইন করলে তো 10% ভোটের হিস্ট্রি নাই। তাহলে আপনি কি করছেন? একটা জুজুর ভয় ক্রিয়েট করছেন। এবং এই জুজুর ভয়টাই হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে রাজনীতি, যেটা এই সপ্তাহের দি ইকোনমিস্টে আসছে, যে বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করবার ক্ষতি কি কি, এক্স্যাক্টলি সেম লাইনে সেম বয়ানে এই বক্তব্যগুলো আসছে। এবং এটা যেটা করতেছে, আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসার রাজনীতি তৈরি করছে। আবারও দেশের ইসলামপন্থী জনগোষ্ঠীর উপরে হেন তেন উসিলায় গণহত্যার সম্মতি উৎপাদন করছে। ভেরি প্রবলেম্যাটিক। যারা করছেন তারা খুব বুঝে শুনে করছেন এবং তারা এই কাজ এর আগেও করেছেন, আমরা দেখেছি এগুলো করেছেন। অতএব এই ধরনের হেডলাইন ভেরি প্রবলেম্যাটিক। কি হইতে পারে? ধরেন একটা ইলেকট্রাল অ্যালায়েন্স হইতে দোষ কোথায়? আওয়ামী লীগ কি জামাতের সাথে একসাথে রাজনীতি করে নাই, ভোট করে নাই? আওয়ামী লীগ কি মাইজ ভান্ডারি তাদের মহাজোট 14 দলের এই ক্রিমিনাল মাফিয়া সিন্ডিকেটে তাদের হুজুর পার্টি ছিল না? ছিল তো। তাহলে সেদিন কেন আওয়ামী লীগের ইয়ে নষ্ট হয়ে যায় নাই, ইমানদারি নষ্ট হয়ে যায় নাই? সেদিন কেন আওয়ামী লীগের খতনা নষ্ট হয়ে যায় নাই? সেদিন কেন আওয়ামী লীগের পর্দা নষ্ট হয়ে যায় নাই সেগুলো করার কারণে? সেদিন তাদের এই ডিসকোর্স কোথায় ছিল? মাইজ ভান্ডারির মতো এত বাটপাররা এখানে ছিল, কই মাইজ ভান্ডারি নিয়ে তো প্রশ্ন তোলেন নাই? কেন তোলেন নাই? আওয়ামী লীগ হাসিনার নেতৃত্বে যখন উপজেলায় উপজেলায় মসজিদ করতেছে, তারপরে ইসলামী কওমি বিশ্ববিদ্যালয় দিতেছে, কই আওয়ামী লীগ তো ইসলামিক হয়ে যায় নাই? আওয়ামী লীগ তার ধর্মনিরপেক্ষতার কাপড় তো খুলে পড়ে যায় নাই? কেন যায় নাই? কেন বিএনপি করলে কেন চলে যায়? বিএনপি জামাতকে নিলে তার মুসলমানই চলে যায় কেন? সমস্যা কোথায়? তাহলে এই ডিসকোর্স, এই পলিটিক্যাল ডিসকোর্স নিয়ে জাতিকে খুবই কেয়ারফুল থাকতে হবে। এগুলো হচ্ছে গণহত্যার ডিসকোর্স, ইসলামপন্থীদেরকে মারধর করার ডিসকোর্স, পলিটিক্যাল অ্যালায়েন্সের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার ডিসকোর্স, এবং এটাই হচ্ছে ভারতের ডিসকোর্স। এই ইন্ডিয়ান ডিসকোর্স আমরা রিপিটেডলি দেখেছি। হইতে পারে কি? হইতে পারে হচ্ছে বিএনপির যে সাইজ দলের, তাকে আপনি 1 নম্বর দল ধরলে 10 পর্যন্ত আর কোনো দল নাই। তাহলে বাংলাদেশের গণতন্ত্রে আগামী নির্বাচনটা তো খুবই ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে। 73-70 নির্বাচন হয়ে যেতে পারে যদি সবাই আলাদা আলাদা করে নির্বাচন করে। বিএনপি 250-এর উপর সিট পাবে, বিএনপিও ডুববে, দেশও ডুববে। তাহলে আপনার এখানে একটা ভায়াবল অপোজিশন দরকার না একটা গণতান্ত্রিক চর্চার জন্য? সেটা কি হইতে পারে? সেখানে একটা ইলেকটোরাল অ্যালায়েন্স হইতে পারে বিএনপি ছাড়া বাকি সব দলগুলো মিলে। তাও সাইজেবল কত সিট হবে? ধরেন জামাত, চরমোনাই, এনসিপি, এবি পার্টি সবাই মিলে যদি ইলেকশন করে, আমি দেখছি 60-এর পরে 80 পরে আপনি আর প্রার্থী দিতে পারবেন না। সিরিয়াসলি, অ্যাজ অফ টুডে। 6 মাস পরে দেশের ইলেকট্রাল পলিটিক্স কোথায় যায় আমি জানি না, কিন্তু আপনি বিএনপির বাইরে প্রার্থী দেওয়ার মতো লোক তো নাই, ক্যান্ডিডেট তো আপনার নাই। তাহলে সেই জায়গায় এই পলিটিক্সটা আপনার দাঁড় করানোটা দেশের জন্য জরুরি। একটা বিকল্প গণতান্ত্রিক শক্তির উত্থান পার্লামেন্টে দরকার,
বিকল্প রাজনীতির উত্থান হচ্ছে না বাংলাদেশে। কারণ যেই পলিটিক্যাল অ্যালায়েন্সটা তৈরি হবে সেখানে এনসিপিও তার পলিটিক্স কম্প্রোমাইজ করবে না, জামাত চরমনাইও করবে না। সিম্পলি একটা ভোটের ট্যাকটিক্যাল অ্যালায়েন্স হবে, কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স হবে না। এবং এই দুই অ্যালায়েন্সের পার্থক্য জাতির কাছে, গণমাধ্যমের কাছে পরিষ্কার থাকতে হবে, যেন আমরা ভারতের ফাঁদে পা নাই। জি, আরেকটা যে প্রশ্নটি করতে চেয়েছিলাম আপনার কাছে, আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম, যে আপনি তো সংস্কার ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন। জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে বিএনপি রাজি হয়নি, এ ধরনের কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা? আমি তো প্রত্যেক দিন ছিলাম, ব্যাপারটা বলা যাবে না। আমি যে কয়দিন ছিলাম সেই কয়দিনে আসলে জুলাই সনদের আলোচনা আমি পেয়েছি বলে মনে পড়ছে না। প্রথম দিকে জুলাই সনদে কি কি জিনিস অন্তর্ভুক্ত হবে এইরকম এক দুইবার একটা মিটিং আলাদা হয়েছে। প্রফেসর ইউনূস যখন আপনার এই কমিশনের মিটিংয়ের আগে শুরু বেশ কয়েকটা মিটিং করেছেন, সেখানে জুলাই চার্টার করা এবং মোটা দাগে এই জুলাই চার্টারে কি কি উপকরণ থাকা উচিত সেই বিষয়গুলো আসছে। এই উপকরণ থাকার প্রশ্নটা তো রিজলভ হবে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো আসার পরে, যে কোনটা কোনটা জুলাই চার্টারে যাবে আর কোনটা কোনটা হচ্ছে আমরা সবাই একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো অ্যাগ্রি করব, ফিউচার পার্লামেন্ট সেটা করবে। আর স্ট্যাটাসের কোশ্চেনও আমার উপস্থিতিতে কখনো আলোচনা হয় নাই। এখন অন্য যে দিনগুলোতে আমি ছিলাম না সেই দিনগুলোতে হয়েছে কিনা সেটা আমি বলতে পারছি না। তবে আমি যতটুকু বুঝেছি যে ঐকমত্য কমিশন থেকে বলা হয়েছে যে এই ঐক্যমতগুলো হয়ে গেলে পরে ইস্যুর উপরে এই পজিশনগুলো যখন জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হবে, এই অন্তর্ভুক্তির বাদে হচ্ছে আপনার একটা ডিসেন্টিং পরিশিষ্ট ইন্ডেক্স থাকবে, যে কোন কোন জায়গাতে আমরা একমত হতে পারি নাই। যেমন ধরেন আর্টিকেল 70 অনুচ্ছেদ নিয়ে আমরা দুইটা বিষয়ে সবাই একমত হয়েছি, যে দুইটা বিষয় ছাড়া বাকি সব বিষয়ে ভোট দেওয়া যাবে। বিএনপির আরও দুইটা বিষয় আছে, তারা বলছে যে সংবিধান সংশোধনী এবং জরুরি অবস্থা, যুদ্ধাবস্থাকে মিন করেছে, এই অবস্থায় তাদের দলের সদস্যরা তাদের দলের বাইরে ভোট দিতে পারবে না। এখন তাহলে আমরা এটা সমাধান কিভাবে করেছি কমিশনে? আমরা সমাধান করেছি যে একমতের বাইরেও একটা ইন্ডেক্স থাকবে, পরিশিষ্ট থাকবে, যে ওগুলোতে আমরা একমত হইতে সবাই পারি নাই কিন্তু মোটা দাগে সবাই একমত হয়েছে, এরকম একটা ইন্ডেক্সও থাকবে। এরপরে আলোচনা হবে এটার সাংবিধানিক স্ট্যাটাসটা কি হবে, এটাকে এনফোর্স করা যাবে, এটা কি শুধুমাত্র একটা ভদ্রতামূলক ঐকমত্য যেটা আমরা সবাই জাতির সাথে ওয়াদা করছি আমরা এটা করব, না করলে কি সংবিধান লঙ্ঘন অথবা সরকারের শপথ লঙ্ঘনের শামিল হবে কিনা, এই আলোচনাটা ফিউচারে আরো সিরিয়াসলি করতে হবে। তবে এনসিপির পক্ষ থেকে এই দাবিটা পলিটিক্যালি তারা তুলেছে বিভিন্ন ফোরামে। জি, মোস্তফা ফিরোজ ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। জাস্ট লাস্টে একটু মূল্যায়নটা জানতে চাই, যে গণ অভ্যুত্থানের 1 বছর হতে চলেছে। সেই জুলাই, এই জুলাই, কি অর্জন, কি ব্যর্থতা, কোথায় সফল হলাম আমরা? না, অর্জন তো অবশ্যই, মানে আমরা যত সমালোচনাই করি না কেন অর্জন তো ওটাই, যে অন্তত এখন মুক্তভাবে সবাই কথা বলতে পারছে, সবার সমাবেশ করতে পারছে। আগে তো একটা একদলীয় একটা শুধু আওয়ামী লীগেরই জনসভাটা ছিল উন্মুক্ত, এখন দেখি বিএনপি করছে, জামাত করছে, অন্য যে কেউ করতে পারে, কোনো বাধা নেই। তো সেই জায়গাটা মানে অতিক্রম হয়েছে, এখন কেউ কাউকে বাধা দিচ্ছে না। আবার একই সঙ্গে যেটা নেগেটিভ দিকটা হলো এই যে যতটা ঐক্য প্রত্যাশা করা হয়েছিল সেই ঐক্যটা দেখা যাচ্ছে না, এবং বিশেষ করে মবগুলো ঠেকানো যাচ্ছে না। বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই বাজে, যার যার শক্তির পয়েন্ট থেকে তৃণমূল পর্যায়ে বিশেষ করে সেখানে প্রশাসন, তারপরে পুলিশ, তারা জিম্মি হয়ে আছে, যেখানে তারা এমনিতেই দুর্বল, তাদের রাজনৈতিক কাঠামোর যেহেতু একটা স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে ছিল,